আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং একই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। চট্টগ্রামের সাতকানিয়ায় কমতে শুরু করেছে বন্যার পানি, বাড়ছে দুর্ভোগ। প্রাথমিক হিসাবে উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে শত কোটি টাকা। এখনও পানির নিচে তলিয়ে আছে শত শত বাড়িঘর। এদিকে পানি বেড়েছে তিস্তা নদীতে, স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা উত্তরাঞ্চলে। অন্যদিকে বান্দরবান সহ কয়েক জেলায় পানি কমলেও শুরু হয়েছে বান পরবর্তী দুর্ভোগ। প্রতিনিধিদের তথ্যচিত্রে এ বিষয়ে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। পানি কমা শুরু করলেও সাতকানিয়ায় এখনও বিধ্বস্ত উপজেলার 17টি ইউনিয়ন ও পৌরসভার বহু কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি। পানির নিচে আছে শত শত বাড়িঘর। তলিয়ে নষ্ট হয়ে গেছে গ্রীষ্মকালীন সবজি ক্ষেত, নেই গবাদি পশু রাখার স্থান ও খাবার। ভেসে গেছে 4 শতাধিক জলাশয় ও মাছের ঘের, যার আর্থিক ক্ষতি কোটি টাকার উপরে। ফায়ারের ডল লাইনে গরিব এগুলো ফসল পুরো ঘরবাড়ি বাইসে লেগেছে। পাশের যারা দোতলা বাড়ি ছিল সেখানেও আশ্রয় নিয়েছে। চলাচলটা একদম কি ছিল, বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত হয়েছে 100 কিলোমিটার গ্রামীণ সড়ক। কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও ফাটলের। প্রধান সমস্যা এখন বিশুদ্ধ পানি ও খাবার। বিপদসীমার নিচে পানি নামলেও লালমনিরহাট ও নীলফামারী সহ তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল, চরাঞ্চল ও ফসলি জমিতে পানি ঢুকে পড়ায় নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে বন্যা। অতিরিক্ত পানির চাপ সামাল দিতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। নদীর পানি বাড়ি হয়ে এখানে আটক হয়ে থাকে, এখানে পানি হয়ে বাড়ি হতে পারে না। চুয়াডাঙ্গায় তলিয়ে গেছে কয়েক হাজার বিঘা ফসলের মাঠ। বৃষ্টি অব্যাহত থাকলে কয়েক কোটি টাকার লোকসানের আশঙ্কা সংশ্লিষ্টদের। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠে কাজ করছে কৃষি বিভাগ। বন্যার পানি নামতে শুরু করেছে হবিগঞ্জে। স্পষ্ট হয়ে উঠেছে প্লাবিত হওয়া 35টি গ্রাম সহ জেলার ক্ষয়ক্ষতির চিহ্ন। কৃষি ও মৎস্য বিভাগের প্রাথমিক হিসাবে কৃষি ও মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ 70 কোটি টাকার বেশি। পানি নেমে গেলে বাড়বে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ। চলছে খোয়াই নদীর ভেঙে যাওয়া প্রতিরক্ষা বাঁধ পুনর্নির্মাণের কাজ। পানি কমছে, এখন জমি জমা যা আছে এটা সব ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে ইয়াদের যদি আপনারা একটু সাহায্য করেন তাহলে বাঁচার হতে আছে। পানি নেমে গেছে বান্দরবানে। কর্মহীন থাকায় নিম্ন আয়ের মানুষের সামনে দেখা দিয়েছে চরম অর্থ সংকট। বিভিন্ন স্থানে ছোট বড় পাহাড় ধসে সড়কের ওপরে মাটি জমে থাকায় ব্যাহত হচ্ছে অভ্যন্তরীণ যান চলাচল। আশুলিয়ার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়েছেন সর্বস্তরের মানুষ। পানির স্তর কমেছে রাঙামাটিতে, তবে এখনো পানিবন্দী কয়েক গ্রামের মানুষ। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনী, বিজিবি সহ আরো সংস্থা। প্রতিবেশী বাড়িতে গেছি গা, আমি কোনো আশ্রয় খন্ড কোনো থাকি নেই। বাসার পানির কারণে বাসাটা হাইটে যাওয়া যায় না, তো অনেক ময়লা আবর্জনা বাড়ির সামনে। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ঝালকাঠি, সুনামগঞ্জ ও দিনাজপুরের হিলি সহ দেশের কয়েক জেলায়। তবে ভারী বৃষ্টি হলে নদ নদীর পানি বৃদ্ধি সহ স্বল্পমেয়াদী বন্যা হতে পারে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি। সারা দেশে গত কয়েকদিনের তুলনায় আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ কম হবে। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সকালে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির। বলেন, সমুদ্র বন্দরের 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং পাহাড়ি এলাকার পাহাড় ধসের সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত 48 ঘন্টায় চট্টগ্রামের পানি ক্রমাগত হ্রাস পেয়ে বর্তমানে বিপদ সীমার নিচে অবস্থান করছে। আগামী 3 দিন দেশে কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় নতুন করে বন্যার আশঙ্কা নেই। বিগত কয়েকদিনের যে আমরা অতি ভারী বর্ষণ দেখতে পেয়েছিলাম, সামনে এই 2-3 দিন অর্থাৎ 16 তারিখ পর্যন্ত এরকম ভারী বর্ষণের সম্ভাবনা কম। কমন যে বৃষ্টিপাত সেটা অব্যাহত থাকবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায়। চট্টগ্রামের অঞ্চলে যে বান্দরবান এবং কক্সবাজার জেলার সঙ্গে এবং মাতামুহুরী নদী ছিল, ওগুলো বর্তমানে বিপদসীমার নিচে নেমে এসেছে। পানি সমতল বর্তমানে হ্রাস পাচ্ছে এবং সেই হ্রাস আমরা আগামী 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত হ্রাস অব্যাহত থাকবে বলে আশা করছি। চট্টগ্রাম অঞ্চলের 5 জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। সকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে
এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শিক্ষামন্ত্রীও ভার্চুয়ালি অংশ নেন। বৈঠক শেষে অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, দেশের সার্বিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সবার মতামত বিবেচনায় নিয়ে আপাতত চট্টগ্রাম অঞ্চলে 5 জেলা ছাড়া অন্য সব এলাকায় পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর পরীক্ষা স্থগিত থাকবে। পাহাড় খেকো যতই প্রভাবশালী হোক ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। সকালে ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, অতীতে যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে, বর্তমান সরকারের আমলে তা আর চলতে দেয়া হবে না। কৃত্রিম জলাবদ্ধতার অভিযোগ নিয়েও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, কোথাও সুইচ গেট বন্ধ রেখে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ফ্যাসিস্ট রেজিমে যেভাবে দেধারসে পাহাড় কাটা হয়েছে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির নামে পাহাড়কে ধ্বংস করা হয়েছে, এই নির্বাচিত সরকারের সময় এই ঘটনার পুনরাবৃত্তি ইনশাআল্লাহ ঘটবে না। তিনি যত প্রভাবশালী হোক না কেন, এই ধরনের ঘটনা আমরা কাউকে করব। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা, প্রতিকূল আবহাওয়ার কারণে যারা অংশ নিতে পারেননি তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, যারা অংশ নিতে পারেননি প্রয়োজনে তাদের জন্য আবারও পরীক্ষা নেওয়া হতে পারে। এ বিষয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বৈরী আবহাওয়ার মধ্যেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে ঘিরে প্রতিবাদে ফেটে পড়েন শিক্ষার্থীরা। রাজধানী সহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় তারা। এ সময় কিছু স্থানে পুলিশ তাদের বাধা দেয়। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে রাজধানী সহ সারা দেশের বেশ কিছু স্থানে তীব্র যানজটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হয়। বৈরী আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা সহ 3 দফা দাবি জানান আন্দোলনকারী পরীক্ষার্থীরা। আইসিডি প্রশ্ন বলেন, যে কোনো ধরনের প্রশ্নই ওনারা এমন ভাবে করতেছে যেগুলো মনে করেন আমরা পড়ি নাই। এডুকেশন মিনিস্ট্রির যে আমাদের উপর চাপিয়ে দেওয়া যে এই যে ওজন, এই যে এডুকেশন সিস্টেমটা, এটা আসলে আমরা চেঞ্জেস চাই। অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে নাই, কোমর সমান পানি, হাঁটু সমান পানি, অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমার নিজ কানে যদি আমি না শুনি যে পদত্যাগ করছে, এর আগ পর্যন্ত আমাদেরকে কেউ থামাইতে পারবে না। আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। কোথাও পরীক্ষা কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে এবং সেই সাথে ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7 এই 2টি প্রশ্ন ভুল হয়েছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। পরীক্ষায় যারা অংশ নিতে পারেননি প্রয়োজনে তাদের জন্য আবারও পরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটিকে লোকেট করে এবং কোথায় কি ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাগুলো আমরা নিরূপণ করে ব্যবস্থা নেব। যেই সেই ক্ষেত্রে আমরা মনে করি এখনো ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়, কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব। জাতীয় সংসদে প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী আগামীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ডিসেম্বরে নেয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন। সবকিছুকে অ্যাডজাস্ট করতে হলে তৌহিদুর রহমান, RTV, ঢাকা। সরকার উদ্যোক্তাদের পাশে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নতুন প্রজন্মের উদ্যোক্তা ও শিক্ষার্থীদের হাত ধরেই দেশ আরও এগিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার। আইসিটি বিভাগ থেকে স্টার্টআপদের জন্য 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হবে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। এগিয়ে যাবে বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার পাশাপাশি দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। তাদের স্টার্টআপকে টিকিয়ে রাখার জন্য
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সরকারের আইসিটি বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে নিজেদের সাফল্য, অভিজ্ঞতা, সম্ভাবনা এবং পথ চলার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন স্টার্টআপ পেশাজীবীরা। অনেক সময় আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ কম্পিটিশনও ছিল না, সেটা ছিল মানুষকে বোঝানো যে স্টার্টআপটা আসলে কি। এ সময় তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন, পরিকল্পনা ও উদ্ভাবনী উদ্যোগের কথা মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। এন্টারপ্রেনার যদি কোনো নতুন আইডিয়া নিয়ে আসে এবং আমরা যদি দেখি অ্যানালাইসিস করি যে ওই আইডিয়াগুলো উইল গিভ আস এ গুড বেনিফিট, ডেফিনেটলি আমরা ওগুলোকে ফান্ড করবো ইনশাল্লাহ। অনুষ্ঠানে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগকে আরও উৎসাহিত করতে নির্বাচিত 6টি স্টার্টআপের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বিশেষভাবে এই 10 লক্ষ টাকার অনুদান পেলেন। পরে আনুষ্ঠানিক বক্তব্যে তরুণ উদ্যোক্তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। যেহেতু দেশ পরিচালনার দায়িত্বে আছি, আমাদেরকে দেশকে নিয়ে আমরা চিন্তা করি, দেশের বিভিন্ন সেক্টর নিয়ে চিন্তা করি। এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সর্বোচ্চটা দিয়ে সরকার স্টার্টআপদের পাশে থাকবে বলেও জানান সরকার প্রধান। আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। কতটুকু পারবো আমি জানি না, বাট আমরা আছি। যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। অনুষ্ঠান শেষে স্টার্টআপ উদ্যোক্তাদের প্রদর্শনী স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি ঘুরে দেখেন এবং সেগুলো কিভাবে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। শামীম চৌধুরী, RTV, ঢাকা। বিএনপি সরকারও চায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে। শেখ হাসিনার ফিরে আসা প্রসঙ্গে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তার বক্তব্য, প্রচার বন্ধের বিষয়টি সরকারের নয়, সম্পূর্ণ আদালতের এখতিয়ার। সচিবালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জাহিদুর রহমান আরও বলেন, সংবিধান সংস্কার নয়, জুলাই সনদের আলোকে সরকার সংবিধান সংশোধনের পরিবর্তন আনতে চায়। সরকার হচ্ছে এক্সিকিউটিভ, সরকার এই নির্দেশনা তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন, উনি যাবেন, উনি মামলা ফেস করবেন। সরকার এই ব্যাপারে কিছু করার নেই, এটা আদালতের নির্দেশনা, এটা আমাদেরকে ফলো করতে হবে। সরকার হচ্ছে এক্সিকিউটিভ, সরকার এই নির্দেশনা কে মানছে না সেটা দেখা এবং ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সরকারের উপর অর্পিত দায়িত্ব। সংবিধান সংশোধন বিএনপি সরকারের কমিটির মাধ্যমে নয়, অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের মাধ্যমে সংবিধান পরিবর্তনের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটে জুলাই নারী সমাবেশের বক্তব্যে এ দাবি জানান। জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরা নিরাপত্তাহীনতায় রয়েছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকারের অধীনেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। অনুষ্ঠানে সাবেক উপদেষ্টা ফরিদা আখতার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছিল আর এখন অর্থনীতির উপর করছে। এই সকল নারীরা নানা ধরনের ভালনারেবিলিটির মধ্যে আছে, রাজনৈতিক নিরাপত্তাহীনতার মধ্যে আছে, সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে আছে। তো নারী শক্তির প্রতি আহ্বান থাকবে জুলাইয়ের সকল নারীর পক্ষে দাঁড়ানো, দল মত নির্বিশেষে এই সকল নারীদেরকে ঐক্যবদ্ধ করা। এবার বিআরবি কেবল বিশ্বকাপের খবর। বাস্তিল ডে বা ফরাসিদের জাতীয় উৎসবে দেশের মানুষকে বাড়তি উপহার ও উৎসবের উপলক্ষ এনে দিতে চান কোচ দিদিয়ের দেশাম। সেমিফাইনালের মহারণে স্পেনকে এগিয়ে রাখছেন ফরাসি মাস্টারমাইন্ড। অন্যদিকে জন্মদিনের উদযাপনটা তুলে রাখতে চান লামিনে ইয়ামাল। ফরাসিদের সমীহ করলেও ইতিহাস গড়ার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চান না স্প্যানিশ তারকা। বিশ্বকাপের সেমিফাইনালে যুদ্ধের রাত 1টায় ডালাসে মুখোমুখি হবে দুদল। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে।
1789 সালে এক উপলক্ষ এনে দেওয়ার চেষ্টার কথা জানান। বাস্তির ডে দেশের মানুষের জন্য বিশেষ কিছু। আমরা দেশের মানুষকে আরো আনন্দের উপলক্ষ এনে দিতে চাই। অবশ্যই এই ম্যাচে স্পেন ফেভারিট, তবে আমরা জয়ের জন্য নামব। রোমান সাম্রাজ্য পরবর্তী বাইজেন্টাইন রাজত্বের অবসান হয়েছে, সেটিও 700 বছর আগে। পরবর্তীতে রং হারিয়েছে হাউস অফ রোব্বন, কিন্তু রোব্বনের ষষ্ঠ ফিলিপের অহংবোধ কমেনি এতটুকু। তার চেয়ে হাজার গুণ অহংবোধের প্রতীক হয়ে বিশ্বে এখন জানান দিচ্ছে এই স্পেন ফুটবল দল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বর্তমানের অঘোষিত রাজপুত্র লামিনে ইয়ামালের জন্মদিনের উৎসবটাও তোলা আছে। পুরো দলের মনোযোগ এখন এই ম্যাচের দিকে। ইয়ামাল মনে করিয়ে দিলেন এই ম্যাচের ওজন কত। ফ্রান্স ম্যাচের আগে এ বিষয়ে আলাপে যাব না, শুধু বলবো মুখিয়ে আছি আমরা সবাই, জয় ছাড়া কিছুই ভাবছি না। আর শেষ 5 ম্যাচে দু দলের মুখোমুখি দেখায় স্পেনের 3 জয়ের বিপরীতে ফজল ইসলাম, RTV। হাম ও হামের উপসর্গে গত 24 ঘন্টায় দেশে আরও 7 শিশু মারা গেছে। এর মধ্যে 1 শিশুর হাম শনাক্ত হয়েছিল এবং হামের উপসর্গ ছিল 6 শিশুর। এ সময় সারা দেশে আরও 990 শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে 122 শিশুর। হাম শনাক্ত হয়ে ঢাকায় শিশুটি মারা গেছে। আর হামের উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকার 4 এবং সিলেটের 2 শিশু রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশের 671 শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। দেশের নিম্ন আয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে 2029-30 অর্থ বছরের মধ্যে 1,61,00,000 পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচি আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। জানান, এজন্য চলতি 2026-27 অর্থ বছরে দেশব্যাপী 41 লাখ নতুন ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাঠ পর্যায়ে প্রকৃত উপকারভোগী নির্ধারণে দেশজুড়ে একটি সমন্বিত পরিবার শুমারি পরিচালনা করে আধুনিক ডাটাবেস তৈরির কাজ শুরু হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনের পক্ষে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এ তথ্য জানান। সরকার ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য 1.61 কোটি পরিবারকে আধুনিক ডেটাবেজের আওতায় এনে DSR বাস্তবায়ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর ফলে আগামী 4 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড ভাতা পাওয়ার উপযুক্ত সকল পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা সম্ভব হবে। সরকারের প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী আগামী 2026-27 অর্থ বছরে সারা দেশে 41 লক্ষ নতুন কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে। মাননীয় স্পিকার, রাজধানীর ট্রাফিক সিগন্যালে AI ক্যামেরার কল্যাণে ফিরেছে শৃঙ্খলা। তবে বেশিরভাগ সড়কে অত্যাধুনিক এই প্রযুক্তি না থাকায় সুশৃঙ্খলা এখন অধরাই রয়ে গেছে। লেন না মেনে চলাচল, উল্টো পথে গাড়ি চালানো সহ নানা অনিয়মে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীর। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনের শৃঙ্খলা ফেরানো এবং চালকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত ছাড়া এ পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। এছাড়া নিবন্ধনহীন ব্যাটারি চালিত রিকশা মূল সড়ক থেকে না সরালে শৃঙ্খলা আসবে না। হাসান মাহমুদের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ঢাকার সড়কে যখন তখন লেন পরিবর্তন করা যেন নিত্যদিনের ঘটনা। গণপরিবহনের যত্রতত্র যাত্রী ওঠানামাও দীর্ঘদিনের সমস্যা। অনেক সময় কয়েকটি বাস পাশাপাশি দাঁড়িয়ে সড়কের প্রায় 70 থেকে 80% জায়গা দখল করে, যা যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। পাশাপাশি সিগন্যাল অমান্য করে উল্টো পথে গাড়ি চলাচলের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। সড়ক দুর্ঘটনার মূল কারণগুলোর মধ্যে অদক্ষ ও ভুয়া লাইসেন্সধারী চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, জনগণের অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, অপরিকল্পিত গতিরোধক, সড়ক নির্মাণে ত্রুটি এবং আইনের প্রয়োগ না হওয়া। আইন প্রয়োগের শিথিলতা, সড়কে যান চলাচলে বিশৃঙ্খলা, চালক মালিকদের বেপরোয়া মনোভাব পুরো সড়ক ব্যবস্থাকে দিন দিন অনিরাপদ করে তুলছে। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে রাজধানীবাসী। লোকাল বাসগুলোকে সুন্দর মতো আলাদা একটা লেন করলে সবচেয়ে ভালো হয়। যেমন আলাদা লেন থাকবে, লোকাল বাস এদিক দিয়ে বেরোয় যাবে, আর বাকি যারা আছে এরা সোজা মতো যাইতে পারবে। যত্রতত্র যেখানে রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে যে
এই যাত্রী ওঠানামা করে লোকাল বাসগুলা, সেগুলো ইমিডিয়েট বন্ধ করা উচিত। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুন নওয়াজ বলেন, যানবাহনে শৃঙ্খলা ফেরাতে শুধু আইন প্রয়োগ নয়, সড়ক ব্যবস্থাপনায়ও গুণগত পরিবর্তন আনতে হবে। পাশাপাশি গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজালে শৃঙ্খলা ফিরবে সড়কে। এছাড়া চালকদের দক্ষ পেশাদার প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যে গাড়িটা ভ্যাট ট্যাক্স দিচ্ছে, অর্থাৎ তার কোনো কাগজপত্র আছে, সে কিন্তু রুলস ভায়োলেশন করছে না ভয়ে, কারণ তাকে ফাইন করা যাচ্ছে। বাট অন্যদিকে যার কোনো নিবন্ধন নেই, তাকে ধরা যাচ্ছে না, সে কিন্তু এলোমেলো চলাচল করছে, তাকে হয়তো ধরতে পারছি না। সেই জায়গাতে কিন্তু একটা প্রশ্ন তৈরি হতে পারে। তাই আমি মনে করবো যে তাদেরকেও একটা শৃঙ্খলা আওতায় নিয়ে আসা, ক্যাপাসিটি আওতায় নিয়ে আসা, লাইসেন্সের আওতায় নিয়ে আসা, ছোট রাস্তায় সরিয়ে ফেলা, যাতে অন্তত দুটো ব্যাপার ঘটে। একটা হচ্ছে সংখ্যায় লিমিটেশন আনা যায়, এবং এর মাঝে যদি কেউ রুলস ভায়োলেশন করে তাকেও যেন আমরা অ্যাড্রেস করতে পারি। যোগাযোগ খাতের এই বিশেষজ্ঞ আরও বলেন, এআই ভিত্তিক ক্যামেরা শুধু কয়েকটি মোড়ে নয়, পুরো শহরে ছড়িয়ে দিতে হবে। ফলে পুরো নগরী মনিটরিংয়ের আওতায় আসবে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে। হাসান মাহমুদ, RTV, ঢাকা। প্রতিযোগিতার এই বিশ্বে টিকে থাকতে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুসলিম উম্মার ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনায় একথা জানান তিনি। বলেন, ইরান আজ প্রতিরোধ না করতে পারলে পুরো মুসলিম উম্মা ধ্বংসের মুখে পড়ত। এ সময় সীমান্তে পুশিন ঠেকাতে সবার ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলেও জানান তিনি। এর আগে অনুষ্ঠানের 14 জুলাই মুসলিম ঐক্য দিবস প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেন, মুসলিম বিশ্ব আজ ঐক্যবদ্ধ হলে 70% প্রাকৃতিক সম্পদ নিয়ে মুসলমানরা সারা বিশ্বের অর্থনৈতিক আধিপত্য বিস্তার করতে পারবে। পৃথিবীতে জ্বালানির 70%ই মুসলমানদের নিয়ন্ত্রণে থাকলেও বিশ্বের অর্থনীতিতে মুসলমানদের অবদান 10%-এর বেশি নয়। নিজেদের মধ্যে ঐক্য না থাকায় এই সমস্যা মুসলমানদের। আজ মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে প্রাকৃতিক সম্পদ বা শক্তির হিসেবে মুসলমানরা সারা বিশ্বে আধিপত্য বিস্তার করতে পারবে। আমার সীমান্তে দিয়ে পুশিন হচ্ছে, কি কারণে বাবা পুশিন করবে? নাম করা অবৈধ যারা আছে তাদেরকে তো পাঠায় না, কিন্তু অবৈধতার নামে আজকে এই দেশটাকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার জন্য আজকে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BJC সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় 18 জনের হাতে আফজালুর রহমান স্বাস্থ্য বিমার 6,20,464 টাকার চেক দেওয়া হয়েছে। রাজধানীর বাংলা মোটরে BJC কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চেক বিতরণ করেন চেয়ারম্যান ফাহিম আহমেদ। তিনি বলেন, সদস্যদের যে কোনো সংকটে পাশে থাকা BJCর নৈতিক দায়িত্ব। সদস্য সচিব ইলিয়াস হোসেন জানান, ভবিষ্যতে 10 কোটি টাকার কল্যাণ তহবিল গঠন করে সদস্যদের পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। 2019 সাল থেকে নিজস্ব অর্থায়নে পরিচালিত এই কর্মসূচির আওতায় এ পর্যন্ত 332 সদস্যকে 92,31,842 টাকা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, সেই কাজের ফাঁকে আমরা আমাদের মনের আনন্দে কিংবা মনের ক্ষুধায় আমরা এই সংগঠনটি করি। এবং আমরা কেন করি? যে আমাদের সহকর্মীরা অনেকেই অনেক রকমের সমস্যার মধ্যে থাকে, আমরা নিজেরা অনেক রকমের সমস্যার মধ্যে থাকি। আমরা সেই সমস্যাগুলো একত্রে একসঙ্গে সব হাত একসঙ্গে মিলিয়ে আমরা মোকাবেলা করতে চাই। সিলেটের মুরারি চাঁদ কলেজ ছাত্রাবাসের তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আসামি সাইফুর রহমানের মৃত্যুদণ্ড 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় ঘোষণা করেন। অপরাধ প্রমাণিত না হয় বাকি 4 আসামিকে খালাস দেওয়া হয়েছে। এদিকে গোপালগঞ্জে বাবা ইসমাইল কাজীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে মাদকসেবী ছেলে আলিম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামসুল হক এ রায় দেয়। অন্যদিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গৌরখ মণ্ডল গ্রামে পরকীয়ার জেরে স্বামী কেতাব উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকসহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। জনবল সংকট কাটাতে শিগগিরই 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে তীব্র জনবল সংকট বিরাজ করছে। বর্তমানে অনুমোদিত পদের বিপরীতে চিকিৎসক, নার্স ও মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের বিপুল সংখ্যক পদ শূন্য রয়েছে। তাই এই ঘাটতি মেটাতে সরকার বড় ধরনের উদ্যোগ নিয়েছে। দেশের চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অতি দ্রুত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এক নিয়োগ দেওয়া হবে বলে জানান মন্ত্রী। 14 জুলাই 2024 আন্দোলনে শিক্ষার্থীরা নতুন মাত্রা পায়। এদিন দিনভর শিক্ষার্থীদের গণপদযাত্রার পাশাপাশি রাষ্ট্রপতি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি কর্মসূচি থাকলেও দুপুরে তাতে ঘি ঢালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতি বলায় উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাতে হলের তালা ভেঙে বিক্ষোভ করেন ছাত্রীরাও। সেদিনের কথা জানাচ্ছেন সাকিবুর রহমান। কোটা সংস্কার আন্দোলনে 14 জুলাই ছিল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেয়া কর্মসূচি। সকাল থেকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মৎস্য ভবন হয়ে শিক্ষা অধিকার চত্বরে গিয়ে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। সেখানে ব্যারিকেড ভেঙে সচিবালয় সংলগ্ন সড়কে ঢুকে পড়ে তারা। এক পর্যায়ে পুলিশ ব্যারিকেড খুলে দিলে শিক্ষার্থীরা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনের সড়কে অবস্থান নেন। পরে নাহিদ ইসলামের নেতৃত্বে 12 জনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে স্মারকলিপি জমা দেয়। তবে ঘটনার নতুন মোড় নেয় বিকেলে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতি বলে যৌক্তিক দাবিকে অবজ্ঞা করেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? বক্তব্যের পর ফুঁসে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাতে হলের তালা ভেঙে বিক্ষোভ করে ছাত্রীরাও। হল থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। ওই সময়ে রাষ্ট্রের পুরো কাঠামোই ফ্যাসিস্ট থাকার কারণে আসলে আমাদের দাবি কেউ শোনেনি এবং ওই সময় সফল হয়নি। তবে 14 তারিখের তার যে বক্তব্য শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন কিন্তু সে নিজেই ডেকে এনেছিল। একটা ফ্যাসিস্টের পতন বিভিন্ন উপায়ে হয়, কিন্তু সেই দিনই 14 জুলাই প্রথম নিজে ফ্যাসিস্ট হাসিনা নিজের পতনকে ত্বরান্বিত করেছিল। 5 আগস্ট যে আমাদের চূড়ান্ত সফলতা এটা আসবে, এটা আসলে 14 জুলাই ওইভাবে বোঝা যেত না। তবে জুলাই আন্দোলনে 2 বছর পরে এসে প্রত্যাশা ও প্রাপ্তির জায়গায় 3 ছাত্র সংগঠন বলছে প্রাপ্তির জায়গা কিছুটা পূরণ হলেও পথ এখনো দীর্ঘ। যোগ্যতার ভিত্তিতে আমাদেরও একজন কর্মী, তাকে যোগ্য হওয়া লাগবে। যোগ্য হওয়া ছাড়া এই বাংলাদেশ আর কখনো এই চাকরি ক্ষেত্রে অন্য যে কোনো ক্ষেত্রে আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ। সেই সত্যিকার বৈষম্যহীন বাংলাদেশ আমরা পাওয়া শুরু করেছি। বাংলাদেশের ভবিষ্যৎ যেন নিরাপদ থাকে, বাংলাদেশের রাজনীতি যেন স্থিতিশীল থাকে, সেজন্য যারা চাকুরি প্রার্থী আছে, যারা সাধারণ শিক্ষার্থী আছে, তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুন। অন্যথায় কিন্তু বাংলাদেশে আরও বড় কোনো আন্দোলনের প্রেক্ষাপট সৃষ্টি হবে। প্রত্যাশা ছিল আকাশচুম্বী, প্রাপ্তির জায়গাটা খুবই সামান্য। আমরা গণঅভ্যুত্থান শুধুমাত্র একটা সরকার পতন হবে আর একটা সরকার ক্ষমতায় আসবে এই প্রত্যাশা আমাদের ছিল না। আমাদের বাংলাদেশের একটা কাঠামোগত পরিবর্তন হবে। সেদিনের আন্দোলনকে তুচ্ছ করে শেখ হাসিনার দেয়া বক্তব্য বিস্ফোরণ ঘটে শিক্ষার্থীদের মনে। অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে পুরো আন্দোলন। সাকিবুর রহমান, RTV, ঢাকা। আবারও খেলার সংবাদ ক্রিকেট। কাল থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের T20 সিরিজ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর T20তে জয় পেতে মরিয়া টাইগাররা। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। ঘরের মাটিতে সবশেষ সিরিজগুলোতে দুর্দান্ত সময় পার করেছে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের মাটিতে পা রাখতেই যেন বদলে গেছে দৃশ্যপট। একমাত্র টেস্টে ভরাডুবির পর ব্যাটিং ব্যর্থতায় ওয়ানডে সিরিজও হাতছাড়া হয়েছে টাইগারদের। যদিও শেষ ম্যাচে জিতে হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়েছে টাইগাররা।
জয়ের ধারা ধরে রেখে টি-20তে মিশন শুরু করতে চায় বাংলাদেশ। তবে জয় পেতে হলে ব্যাটারদের রানে ফেরার কোনো বিকল্প নেই। দায়িত্ব নিতে হবে সাইফ, তামিম, হৃদয়দেরই। যদিও টেস্ট ও ওয়ানডেতে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে স্বাগতিকরা, তারা টি-20তেও দাপট ধরে রাখতে চাইবে। ঘরের মাটিতে কতটা ভয়াবহ হতে পারে তা ইতিমধ্যেই প্রমাণ করেছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজার নেতৃত্বে যে কোনো দলকেই গুড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে তারা। তবে পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশি। জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত 7টি টি-20 সিরিজ খেলেছে টাইগাররা, যেখানে বাংলাদেশ জিতেছে 3টিতে, হেরেছে 1টিতে এবং ড্র করেছে 3টিতে। কাজী মাহিম হাসান, RTV। শিশু কিশোরদের মাদক ও ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে রাখতে প্রতিটি ইউনিয়নে একটি খেলার মাঠ তৈরি করতে চায় বর্তমান সরকার। একথা বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জাতীয় যুবনীতি 2017 সংশোধন বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের যুবকদের কর্মমুখী করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দ্রুত যুব কাউন্সিলের মাধ্যমে যুবকদের মতামত নিয়ে সময়োপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। আমাদের খেলার মাঠের অনেক অভাব। খেলার মাঠের জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে, দ্যাট মিনস হচ্ছে আমাদের প্রায় 4,500-এর উপরে ইউনিয়ন রয়েছে। সেই প্রত্যেকটি ইউনিয়নে যদি একটি করে খেলার মাঠ থাকে, তখন আমরা বলতে পারবো না যে আমাদের তো খেলার মাঠ নেই। দর্শক, সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতে সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।